আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মানে আর যে কত খবর বানাবো, তবে আজকের এই ধর্ষণের যে ঘটনা আনছি সেটা নোয়াখালীর ঘটনার পরে সবচেয়ে নৃশংস আরেকটা ঘটনা। আর এই ঘটনার মাঝখানে আমরা যেটা দেখছি যে দেখেন, সারা বাংলাদেশ জুড়ে একটা ধর্ষণ বিরোধী আন্দোলন। আমরা প্রশাসন এই মুহূর্তে অনেকটা অ্যাক্টিভ, অতীতের বিভিন্ন সময়ের তুলনায়। ধর্ষণ ঘটনা আসার সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করছে, তারপর হচ্ছে যে রিমান্ড হয়ে যাচ্ছে। বাট তারপরেও আমজনতার মধ্যেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ধর্ষণ বিরোধী অবস্থান, ফেসবুক, ব্যক্তিগত, পারিবারিক সবাই, কিন্তু এর মাঝখানেও ধর্ষকরা কিন্তু সক্রিয়। ধর্ষকরা সক্রিয়, ইভেন গ্যাং রেপ চলছে। এখন নতুন আরেকটা পদ্ধতি আসছে, 5জন 6জন মিলে ধর্ষণ করছে। বেশ কয়েক বছর আগে এই ধরনের ধর্ষণের ঘটনা শোনা গেলেও আধুনিক সময় ইদানিংকালে সেটা বন্ধ হয়ে গেছিল, কিন্তু তারপরেও যশোরে আবার সেই ঘটনাটারই সূত্রপাত করানো হলো। যশোরে এক বাসের ভিতরে আমাদের সম্ভবত ওনার বয়স 25 থেকে 30, মধ্যবয়সী একজন নারীকে 6জনের একটা গ্রুপ মিলে গণধর্ষণ করেছে, তাও এই মাত্র বৃহস্পতিবার মানে শুক্রবার ভোররাত্রে। আপনি চিন্তা করছেন দেশ কোথায়, ধর্ষকরা কোথায়? ঘটনা হচ্ছে, আমাদের যেই বোন ধর্ষিতা হয়েছেন তিনি বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছেন। তো বিয়ের পরে তার সংসার জীবনে সম্ভবত কিছু ঝামেলা ছিল, আর ঝামেলার কারণে তার স্বামীর সাথে তার 5 বছর আগে তালাক হয়ে গেছে। তালাক হওয়ার পর থেকে তিনি তার যে পিতার বাড়ি মাগুরার শালিখা উপজেলায় তিনি বসবাস করেন, আর সেইখানে তিনি তার বাচ্চা কাচ্চাদের নিয়ে থাকেন। সম্ভবত ওনার 2টা বাচ্চা আছে। তো গত 1 বছর আগে তিনি জীবিকার উদ্দেশ্যে বা রিজিকের উদ্দেশ্যে রাজশাহী শহরে এসে আপনার কয়েকদিন থাকার পরে একটা ক্লিনিকে তিনি আয়ার চাকরি পান। আর গত 1 বছর তিনি সেই ক্লিনিকে আয়ার চাকরি করছেন। তার 2 সন্তানকে নিয়ে তিনি রাজশাহীতে বসবাস করছেন। আর মাঝে মাঝে তিনি বাবার বাড়িতে যান। তো বাবার বাড়িতে যাওয়ার জন্য গত 8ই অক্টোবর তিনি রাত্রেবেলা, সম্ভবত আমি জানি না রাজশাহী টু মাগুরার দূরত্ব কত, যারা ওইসব এলাকার আছেন মেবি বলতে পারেন। তো তিনি শালিখার একটা টিকিট কাটেন, সম্ভবত রাত 10টা 11টার দিকে তিনি বাসে ওঠেন। সারাদিন ডিউটি শেষে তিনি যখন বাসে ওঠেন, চলন্ত বাসের মধ্যে সম্ভবত তিনি ঘুমিয়ে পড়েছিলেন। আর এটা খুব কমন একটা বিষয় যে বাসে উঠলে অনেকে ঘুমিয়ে যায়। তো তার যে গন্তব্যস্থল ছিল আপনার রাজশাহীর মাগুরার শালিখা, তিনি ঘুমের কারণে তার গন্তব্যস্থল ক্রস করে ফেলেন, করে সম্ভবত মনিহার যেই বাস টার্মিনাল আছেন সেই রোডে তিনি যেতে থাকেন। হঠাৎ করে তার ঘুম ভাঙে কারণ কয়েকজন যুবক তাদের এই যে কি বলা হয় যে কামনা বাসনা পূরণ করার জন্য সিটের মধ্যে তাকে চেপে ধরে তাদের অস্তিত্ব আবিষ্কার করেন তিনি শরীরের উপরে। পরে তিনি দেখেন যে তাকে কয়েকজন ছেলে এখানে মানে তার শরীরে হাত দিচ্ছে, ইভেন তারা ধারাবাহিকভাবে ধর্ষণ করে। তবে এখানে কয়েকটা প্রশ্ন আছে, যাই হোক আমি আসছি সেই প্রশ্নে। ধর্ষণ করার পরে আপনার সেই বাসটা সম্ভবত মনিহার বাস টার্মিনাল পর্যন্ত যায়। তো রাস্তায় তিনি হয়তো চিল্লাবাল্লা করছেন কোনো না কোনো, যেইভাবে হোক মনিহার বাস টার্মিনাল থেকে খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, আপনার যিনি আছেন ওসি সাহেব মনিরুজ্জামান, তারা ঘটনাস্থল থেকে আমাদের সেই বোনটিকে উদ্ধার করে এই মেডিকেল সার্ভিস কলেজ যেখানে আছে ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস সেইখানে পাঠিয়েছে। আর এই ঘটনায় 6জনকে অ্যারেস্ট করেছে। আর যেই বাসটা এমকে পরিবহনের বাস, সে বাসটিকে পুলিশ জব্দ করে থানাতে তাদের নিজেদের আওতায় নিয়ে গেছে। আর ওসি মনিরুজ্জামান সাহেব তিনি বলেছেন যে আমাদের এই বোনটিকে জিজ্ঞাসাবাদে আর ঘটনাস্থল থেকে সম্ভবত যারা ছিল যেভাবেই হোক 6জনকে তারা প্রাথমিক অ্যারেস্ট করেছে। এর মধ্যে একজনের নাম হচ্ছে মনির। সেই মনিরকে জিজ্ঞাসাবাদ করে বাকিদেরকে অ্যারেস্ট করা হয়েছে। তো আরও কিছু আসামি আছে যাদেরকে ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। যিনি ওয়ান স্টপ ক্রাইসিস সার্ভিস সেন্টারের সম্ভবত দায়িত্বশীল ডাক্তার হিমেল সাহেব, তিনি বলেছেন যে আমাদের এই বোনটির ধর্ষিতার যে আলামত থাকে সম্ভবত যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো করা হচ্ছে। তবে তিনি মোটামুটি মানসিকভাবে সুস্থ আছেন, তবে শারীরিকভাবে তার উপর অনেকটাই ধকল গিয়েছে। এখন প্রশ্ন হলো যে দেখেন, প্রথমত আমি আমার বন্ধুর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে রাতের বেলা বাসে একা কখনোই আপনি জার্নি করবেন না, কখনোই না। আপনার উপযুক্ত ছেলে, যদি তার বয়স উপযুক্ত, মিনস হচ্ছে 12 14 বছর 10 বছর, এগুলো না, এগুলো লেদা পোলা পাইন। মিনিমাম আপনার সন্তান যদি ইউনিভার্সিটি লেভেলে পড়ে আপনি তাকে সাথে নিয়ে যান। কিন্তু আপনি একা হয়তো ভাবছেন এইখান থেকে এখানে 1 ঘন্টা রাস্তা, চলে যাব, সমস্যা কি? জি, সমস্যা যখন হয় তখন হয়। আর এটা বাংলাদেশে এই মুহূর্তে এমন একটা অবস্থায় আছে, আপনি ভাবছেন সমস্যা না, কিন্তু যখন ঘটনা ঘটে যাচ্ছে তখন আপনি সচেতন হচ্ছেন। এমন অনেক স্বামী আছেন যে কিছু আছে যে বিপদ আপদ, একটা আছে বিপদ আপদ, যে ভাই বড় একটা বিপদ হচ্ছে, কেউ মইরা গেছে, এখন এখান থেকে আমি যাই আমার বউরে আনতে পারতাম না। আর কিছু হারামজাদা টাইপের জামাই আছেন
যে যারা করেন কি যে নিজেরা কোনো কাজে বউরে মানে সাথে যান না, একটা ফোন করবেন চলে আইবে বা কোনো একটা উসিলা দিয়া নারীদেরকে একা একা এইসব যাত্রাপথে ডাকেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভালো হয়ে যান, বিপদে পড়লে আপনারও মান সম্মান যাবে, আপনার স্ত্রীরও যাবে। এই ধরনের একটা শ্রেণী কিন্তু বড় অংশ আছেন। আর বোনরাও অনেকে আছেন যে খুব বেশি নিজেদেরকে স্বাধীন মনে করেন যে নারী অধিকার পুরুষ অধিকার সমান সমান। পুরুষরা তো ধর্ষণ হয় না বোন, আপনি তো ধর্ষণ হচ্ছেন। তো ওভার মডার্নাইজ মেন্টালিটিও ভালো না, পাশাপাশি কাউকে রাখতে হবে। এখন কিছু ধর্ষণ আছে চাইলেই বন্ধ করা যায়, এগুলা খুব সিম্পল কাজ। প্রত্যেকটা প্রাইভেট বাস যারা আপনার কি বলা হয় যে ডিস্ট্রিক্ট বাসের যেগুলো আছে যে চলাচল করে, ওই বাসগুলোতে উচিত যে বাস মালিক পরিবহন সমিতি যারা আছেন তাদের জন্য সরকারের একটা নির্দেশনা, যিনি সেতু মন্ত্রণালয় বা আমাদের যিনি ওবায়দুল কাদের স্যার আছেন, সম্ভবত এটা ওনার সেক্টর কিনা আমি জানি না, যে স্পষ্ট নির্দেশনা থাকবে যে বাসের মধ্যে গেইটে দরজায় ঢোকার সময় একটা সিসিটিভি ক্যামেরা থাকবে, আর বাসের ভিতরেও পেছনের সিটে ড্রাইভারের সামনের সিটে আরেকটা সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। আরেকটা জরুরি বিষয় হচ্ছে যে খেয়াল রাখতে হবে যে শুধু বাসে সিসিটিভি থাকলে হবে না, বাংলাদেশে বহুত জায়গাতে যেরকম বাক্সাড়া লাগাই রাখছে, যেমন ঘটনা হয় তখন দেখা যায় এগুলো কাজ করে না। আপনাদের খেয়াল থাকার কথা যে ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে ফুল বিক্রেতা একটা মেয়ে গায়েব হয়ে গেছিল, তাও এক যুবলীগ নেত্রী তারা লইয়া চলে গেছিল। তো তখন দেখা গেছে কি যে অর্ধেক সিসিটিভি ক্যামেরা ঘুমায়। তো বাসের মধ্যে যে ক্যামেরাগুলো লাগায় সেগুলা কনফার্মেশন করতে হবে, মাঝে মাঝে ইন্সপেকশন করতে হবে যেগুলো কাজ করে কিনা। তথ্য প্রযুক্তি যদি ব্যবহার করা হয় অনেক কিছু কিন্তু নিয়ন্ত্রণ আনা সম্ভব। আর বাসে যারা উঠবেন ফর সিকিউরিটি পারপোজ আপনার ফেস দেখাই উঠতে হবে। অনেক বোনেরা আছেন বোরকা টোরকা পরে ওঠেন, বাট নিরাপত্তার খাতিরে যারা বাসে উঠবেন প্রত্যেকে আপনার চেহারা দেখাই উঠতে হবে, যেন পরবর্তীতে কোনো অকারেন্স হইলে, অনেক সময় হয় কি যে পুরুষের উপরও একটা অত্যাচার হইতে পারে, অত্যাচার বলতে মানে র্যাপ করবে তা না, হ্যাঁ এটা খুশি হওয়ার কিছু নাই, যাই হোক মানে আপনার ছিনতাই হইতে পারে, আপনাকে মার্ডার করতে পারে। সেই ক্ষেত্রে এখানে কারা কারা উঠলো, আদৌ কি বোরকার নিচে পুরুষ নারী, সেগুলো কনফার্মেশন হওয়ার জন্য বাসে সিসিটিভি ব্যবস্থা করা খুব জরুরি। বিশ্বের সকল দেশে, আমি জানি না যে বাংলাদেশে আসলে কি পরিমাণ বাসের মধ্যে এই সিস্টেম আছে, বাট এটা করা কিন্তু ফরজ হয়ে গেছে। আর ধর্ষকদের উদ্দেশ্যে কি বলবো বলেন, এই হারামজাদারা যে কোন বীজ দিয়া জন্ম হয়, কখনো এগুলো আওয়ামী লীগের বীজ, কখনো বিএনপির বীজ, কখনো জামায়াতের বীজ, কখনো জাতীয় পার্টির বীজ, কখনো হুজুরদের, কখনো পণ্ডিতদের, কখনো পাদ্রীদের। আসলে এই বীজটার একটা নাম, সেটা হচ্ছে ধর্ষকের বীজ, জারজের বীজ। এগুলো আসলে এদের শাস্তিটা প্রশাসন এই মুহূর্তে যে আন্দোলন করছে, ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড, ওই যে জোরপূর্বক ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করে এগুলার দিয়ে ঝুলাইয়া শুরু করা যাইতে পারে। যাবার আগে যারা গণপরিবহনে চলাফেরা করেন, আপনার নিজের ভালোর জন্য একা রাতের বেলা চলাফেরা করবেন না বোনেরা। আপনি ভাবতেছেন আপনি বুড়া হয়ে গেছেন, বিশ্বাস করেন দর্শকদের কাছে 70 বছরের মহিলাও একটা খাবার, নারী শরীর। আপনি ভাবতেছেন 40-45 হয়েছি আমারে দেখে আর কি, না, অস্বাভাবিক কিছু নেই, দেশে সকল কিছুই ঘটছে, 4 মাসের শিশুও ধর্ষিত হচ্ছে। সো আপনি সিকিউর না। আর যারা প্রশাসনে আছেন কাজ করবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।